আমরা একটা কি বলে একদমই ক্লাস 9-10 আরজার হিসাবে আমি একটা হিসাব দেখতে পাচ্ছি যে ওই ইয়াগুলির মধ্যে যে আপনি মোট ফরেন কারেন্সি আয় করছেন হচ্ছে 40। আমি খুব সিম্পল বলি, আমার ফরেন কারেন্সি আয় হচ্ছে আমার প্রায় অ্যাবাউট 50 বিলিয়ন এই বছর হবে। ওকে, হ্যাঁ ওকে। আমার রেমিটেন্স হবে 30 বিলিয়ন এই বছর, 80 বিলিয়ন। আচ্ছা, আমি তাহলে একটু পুরান কথায় আসি যে ধরেন আপনি $41 বিলিয়ন আপনি ফরেন কারেন্সি আয় করলেন এই যখন থেকে আপনি আসছেন সেই সময় পর থেকে। $41 বিলিয়ন আপনি ইম্পোর্টের জন্য ব্যয় করলেন $26 বিলিয়ন। আপনার তো $14 বিলিয়ন বাড়ার কথা, ওইটা কি আপনি যে $2.5 বিলিয়ন আপনি শোধ করছেন মানে করেসপন্ডেন্ট ব্যাংকিং এর জন্য বা আরো কিছুর জন্য, যদি আমি আরো $1.5 বিলিয়ন ফরেন ডেট আছে। আচ্ছা, কিন্তু সেটা তো আপনার কাছে $10 বিলিয়ন বেড়ে যাওয়ার কথা না এখন? না, 10 বিলিয়ন বাড়বে না। আমি বলি আমাদের ইম্পোর্ট পেমেন্টস আমরা প্রতি মাসে 6 বিলিয়নের মতো করছি আমরা। আচ্ছা, 6 বিলিয়ন। 6 বিলিয়নের মতো আপনি করছেন। তাহলে তো আপনি যদি এই প্রক্রিয়াগুলি না নিতেন তাহলে কি বাংলাদেশের অর্থনীতি একটা সাংঘাতিক ধ্বংসের মুখেই দাঁড়াইতো? তাহলে যেহেতু মানে আস্থাহীনতা যদি চলতে থাকতো, প্লাস যে ধরনের মানে টাকা পাচার, অর্থ পাচার চলছিল, সেটা যদি চলতে থাকতো তাহলে অবশ্যই একটা বড় রকমের ক্রাইসিস সিঙ্গাপুর মানে শ্রীলঙ্কার মতো আমাদের এখানে হতে পারত। তাইলে আপনি যখন সেপ্টেম্বরে $20 বিলিয়ন রিজার্ভে থাকলেন, আপনি রিজার্ভটা বাড়াতে চান না কিন্তু কমাইতে চান না, আপনি কি $20 বিলিয়ন 19 বিলিয়নে নেমে আসছিল। 19 বিলিয়নে নেমে আসছিল, এখন এটা আপনি 20 বিলিয়নে আছে, এখন 21 বিলিয়নের উপরে আছে। 21 বিলিয়নের উপরে, এটা হচ্ছে আইএমএফ এর ডেফিনিশনে। আর আমাদের হিসাবে যেটাতে এটা সত্যি হিসাব, এটা কোনো এখানে লুকোচুরি কিছু নেই, এটা 26 বিলিয়ন আছে। ওকে, ঠিক আছে। আমি তাহলে পরবর্তী প্রসঙ্গে যাই। এইটাও একটু এই কতদিনে একটা আলোচিত একটা প্রসঙ্গ, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে সরকারের শেয়ার 25% থেকে 10% যে নামিয়ে আনা হলো, গ্রামীণ ব্যাংকের শেয়ার বাড়ানো হইলো, সরকারের শেয়ার কমায়, এইটার ব্যাপারে একটা আইনও করতে হইলো। অনেকে এইটার প্রশ্ন করতেছেন যে মানে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হচ্ছে কিনা ডক্টর মোহাম্মদ ইউনূসের? না, এটা কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না। আসলে যেটা হলো যে সরকারের তো কোনো অন্য কোনো প্রতিষ্ঠানে থাকা উচিত না। এটা একটা ব্যক্তি খাতের প্রতিষ্ঠানই বলা যায় প্রধানত, এটা জনগণের প্রতিষ্ঠান। তো এখানে সরকারের শেয়ারটাকে 10% 25% মনে হয় ছিল, সেক্ষেত্রে 10% নামিয়ে আনা হয়েছে। সরকারের শেয়ার এখনো আছে, 25 থেকে 10-এ নামানো হয়েছে। 25 থেকে 10-এ নামানো হয়েছে, রাইট। সরকারের শেয়ার এখনো আছে, রাইট। এবং এটা সত্যিকারের অর্থে আরো বেশি দূর যাওয়া উচিত ছিল আমার মতে। আমি হলে আমি কি করতাম, শূন্য করে দিতেন। না, আমি এই ব্র্যাক যেরকম আছে স্বাধীনভাবে কাজ করতে পারছে, সরকার দরকার কি আমার গ্রামীণ ব্যাংকের সরকার? গ্রামীণ ব্যাংক হলো যেটা হয় নাই না, সেটা ঠিক, সেই সুবিধা তো গ্রামীণ ব্যাংক নিছিল, সেটা ঠিক আছে। সরকারের শেয়ার সরকার বুঝেনি। আচ্ছা, কিন্তু কথা হলো যে পরবর্তীতে তো সরকার বের হয়ে যেতে পারে, যে কোনো সময় বের হয়ে যাওয়া উচিত, কারণ সরকারের তো এই ব্যাংক চালানোর কোনো সরকারের কাজ না। আমি বাংলাদেশ ব্যাংক, আমি কি চাইবো ওই ব্যাংকগুলো আমি চালাবো? না, আমি ব্যাংকগুলোকে একটা রেগুলেটর হিসাবে ব্যাংকগুলো যাতে সঠিকভাবে চলে সেটাকে দেখার দায়িত্ব আমার। এবং এই যে হস্তক্ষেপগুলো যেটা হয়েছিল সেটা কিন্তু এই সরকারের এই কারণেই হয়েছিল, সরকার থাকার একটা বড় অংশ থাকার কারণে। ভবিষ্যতে যাতে হস্তক্ষেপ না হয়। কিন্তু আপনার কাছে ব্যাখ্যা চাইতাম যে এখানে আসলে সরকারকে ক্রিটিক করা যায় কিনা, সরকারের আমরা অন্য কোনো ইন্টেনশন দেখি কিনা, সরকার প্রধানের অন্য কোনো ইন্টেনশন দেখি না। আমি সেটা দেখব না। আমি মনে করি যে সরকার এই গ্রামীণ ব্যাংক নিয়ে আগের সরকার যে ধরনের ছিনিমিনি খেলছিলেন, জি, সেই জায়গাটা থেকে সরে আসাটা ভালো, ভবিষ্যতে যেন আবার একই জিনিস আচ্ছা হয়। আচ্ছা, সেই কারণে এটাকে শূন্য করে দিতে পারলে ভালো হতো আমার হিসাবে। হয়তো ইউনূস সাহেব নিজে সেটা করতে চান নাই, এই কারণে যে উনি ওনার সাথে জড়িত আছেন, একটু দেখতে খারাপ লাগে। ইউনূস সাহেব নিজেই তো একটা প্রতিষ্ঠান, অনেকে যে বলেন যে উনি আসলে গ্রামীণ ব্যাংকের ওই জায়গা থেকে যখন সৃষ্টি লগ্ন থেকে একজন থাকে তার একটা অ্যাটাচমেন্ট থেকেই যায়। আমি যদি বলি রবীন্দ্রনাথ বলছে না, অধিকার ছাড়িয়ে দেয় অধিকার রাখার মতো বিড়ম্বনা নাই। হ্যাঁ, কিন্তু রবীন্দ্রনাথ কি শান্তিনিকেতন থেকে ছেড়ে এসছে? ছাড়েন না, তাই না? উনি পদ নেন নাই, কিন্তু উনার তো একটা অবিশ্বাস্য রকমের একটা দখল সেখানে ছিল, এটা তো অস্বীকার করার উপায়। ইজ ইট গুড এবং এখনো আছে। ইজ ইট গুড অর ব্যাড? না, ইট ইজ ইনহেরেন্ট আমি মনে করি।
কারণ আমি যদি দেখি ব্র্যাকের কথাই ধরি, আবেদ সাহেব কি ব্র্যাক ছেড়ে দিতেন? কিন্তু ব্র্যাকের গঠন আর গ্রামীণ ব্যাংকের গঠন, গ্রামীণ ব্যাংকের গঠন যাই হোক না কেন, সৃষ্টি থেকে উনি তো এটার সাথে জড়িত। নোবেল প্রাইজ গ্রামীণ ব্যাংক পেয়েছে কার কারণে বলুন? না, তা ঠিক আছে, হ্যাঁ, দেখতে হবে। আমার ছেলেকে কি আমি একেবারে ছেড়ে দেবো? একটা স্নেহ তো থাকবে, কিছু না থাকুক, তো সেই স্নেহটাকে তো অস্বীকার করা যাবে না। আচ্ছা, আইএমএফ এর কথা একটু আসি। আপনার কাছে আমরা আইএমএফ নিয়ে নানা ধরনের প্রশ্ন অনেক জীবন ধরে করে আসছি, কিন্তু এখনকার প্রশ্নটা একটু ডিফারেন্ট, যে আইএমএফ এর শর্ত পূরণের ক্ষেত্রে 4 ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ। আইএমএফ বলল যে তারা এখন মানে তারা আসলে কোনো মতামত দেয় নাই, পরবর্তী 2 কিস্তির টাকা তারা দিবে না, কবে দিবে, কেমনে দিবে, এগুলি কিছু বলে নাই। এইটা আপনি আসলে কেমনভাবে দেখেন? এটাকে আপনি আপনার সরকারের বা আপনি যেই নীতিগুলি করতেছেন এটার একটা পরাজয় হিসেবে দেখেন নাকি ঠিক হিসেবে দেখেন? না, দেখুন, আইএমএফ এর সাথে আমাদের সম্পর্কটা কনস্ট্রাকটিভ এনগেজমেন্ট। ওকে, এখানে আমরা যথেষ্ট সহায়তা পাচ্ছি। আমাদের যেসব রিফর্মগুলো আমরা নিচ্ছি সেখানে তারা বড় ধরনের সহায়তা দিচ্ছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স যেটাকে আমরা বলি, এবং এটাকে আমি খুবই মূল্যবান। আমিও মনে করি যে এটা বাজার ভিত্তিক করতে হবে। পার্থক্যটা হচ্ছে সময়ের ব্যাপার। তারা চাচ্ছে এখনই করা হোক, আমি বলছি যে যখন সময় হবে আমরা করব। আমাদের কেন সময়, আমি কেন সময় চাচ্ছি? আমি মনে করি যে আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা এখন একটা স্থিতিশীল অবস্থায় এসছে। কারেন্ট অ্যাকাউন্টের ডেফিসিট ছিল গত বছর 5.6 বিলিয়ন নেগেটিভ, এখন এই বছর শূন্য হয়ে গেছে। এটা অলমোস্ট নাই, 1 বিলিয়নেরও কম। তো এই যে একটা উন্নতি হয়েছে, এটা তো টেকসই হতে হবে, তাই না? আমার এক্সচেঞ্জ রেটটাকে আমি স্টেবল রাখতে পেরেছি, এটাকে তো টেকসই করতে হবে। আমি চাই না ফিক্সড এক্সচেঞ্জ করতে, কিন্তু মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট তো মানে এই না যে আনস্টেবল এক্সচেঞ্জ রেট। এটাও ইট হ্যাজ টু বি স্টেবল একটা সিস্টেমের মধ্যে চলতে হবে। স্টেবল সিস্টেমে চলতে গেলে আমার রিজার্ভ লেভেলটা কমফোর্টেবল হতে হবে। হ্যাঁ, আমার রিজার্ভ লেভেল মোটামুটি কমফোর্টেবল, বাট নট ফুললি কমফোর্টেবল। কই, আপনি তো টাকা আসতেছে, আপনি তো আমি 2 বিলিয়ন বাড়িয়েছি, হয়তো আরো 4-5 বিলিয়ন বাড়লে আমার কমফোর্টটা আরো একটু বেশি হবে। 3 নম্বর হচ্ছে এইখান থেকেই আবার আমাকে ইন্টারভিউ করতে হবে বাজারে। মানে ফ্লেক্সিবল এক্সচেঞ্জে যেতে গেলে মার্কেটকে স্মুথ আউট করতে হয়। $1 মিলিয়ন আজকে দিতে হবে, আপনি কিন্তু বাজারে 150 মিলিয়ন এই মুহূর্তে পাবেন না। আমাকে হয়তো 2 দিন আগে থেকে আস্তে আস্তে কিনে 150 আনতে হবে, অথবা সরকারকে এই সময়টা দিয়ে পরে আবার সরকার আস্তে আস্তে কিনে নিবে এইভাবে। আছে যাদেরকে আমরা বলি এগ্রিগেটর, যারা বিভিন্ন ছোট ছোট এক্সচেঞ্জ হাউস থেকে টাকা কিনে তারা বড় রকমের পরিমাণ নিয়ে বসে থাকে, তাদের হাতে হয়তো 200, 300, 500 মিলিয়ন ডলার এই মুহূর্তে এক একজনের কাছে আছে। তারা সেটা বিক্রি করে এবং বিক্রি করার জন্য তার দর কষাকষি করতে হবে না, বা কোন একটা ক্লাবে, হংকংয়ের কোন একটা গ্রুপের কাছে হবে না। এটা বাংলাদেশ ব্যাংক, সরকার এবং বাংলাদেশের মার্কেট, সেখানে হইতে হবে। তো এই জায়গাটা আমাদের কিছু নীতিগত পার্থক্য আছে। তো আমরা কিন্তু ইন প্রিন্সিপাল এগ্রিয়েবল যে এখানে আমাদের ইউনিফাইড এক্সচেঞ্জ রেট হইতে হবে। আমাদের ইউনিফাইড আমরা করে ফেলেছি, আমাদের ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেটও হইতে হবে। বাজার ভিত্তিক এক্সচেঞ্জ যেটা আমরা চাই সেটা আমিও চাই, কিন্তু একটু আমার অবস্থাটা বুঝে আমরা ব্যবস্থা নেব। এই কথা কি ঠিক যে আইএমএফ এর একটা অভিযোগ অ্যাবসলিউটলি না, কিছু ক্ষেত্রে খেলাপি ঋণ বাড়ে না, সর্বক্ষেত্রেই খেলাপি ঋণ বেড়েছে, সর্বক্ষেত্রেই প্রায় সব ব্যাংকের ক্ষেত্রে। কারণ হচ্ছে খেলাপি ঋণের যে ডেফিনেশনটা ছিল সেটা ছিল সংকুচিত একটা ডেফিনেশন, এটা মানে ম্যানেজড একটা ডেফিনেশন। আমরা সেখান থেকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে চলে যাচ্ছি। আমরা
কতদিনে খেলাপি হবে, 180 দিনে নাকি 3 মাসে না 1 মাসে, সেই ডেফিনেশনগুলো আমরা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে আমরা নিয়ে আসতেছি। তো সেই কারণে আমাদের এটা দ্রুত বাড়বে, আগামীতে আরো বাড়বে। ওরা কি এটা নিয়ে ফ্ল্যাগ রেজ করছে যে আপনারা তদারকি ভালো করে? ওরা কোনো ফ্ল্যাগ রেজ করে নাই। আমি তাদেরকে বলে দিয়েছি, আগের সরকার দেখাতো 8 থেকে 9% ছিল খেলাপি ঋণ, এখন আমরা অলরেডি 20% এটা চলে আসছে। আমি বলেছি যে এটা 30% ছাড়াবে, তাতে IMF এর কোনো আপত্তির কিছু নাই। তারা জানে যে দিস ইজ পার্ট অফ প্রপার অ্যাকাউন্টিং, আমরা লুকাচ্ছি না, আমরা সব জিনিস ঝেড়ে সামনে আইনে বলতেছি এটাই আমাদের খেলাপি ঋণ, সেটার পরিমাণটা পাহাড় সমান, এই পাহাড় সমান নিয়েই আমরা ডিল করবো এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে নেমে আসবো সমতলে। আপনার একটা কথা জব্দ করা হবে, এই জন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে কথা বলেছি, বিভিন্ন দেশের সংস্থাকে চিঠি দিচ্ছি, বিদেশি আইন সংস্থা বা ফার্মের সঙ্গে কথা বলা হচ্ছে, এই কাজে তাদের নিয়োগ দেওয়া হবে। এরই মধ্যে আমরা বেশ কিছু সম্পদ যাচাইকারী প্রতিষ্ঠানের কথা বলেছি। এই কথাটা শুনতে যত ভালো, ইজ ইট প্র্যাকটিক্যাল? ক্যান ইউ ডু ইট? ইট ইজ প্র্যাকটিক্যাল বাট ইট ইজ নট ইজি। ওকে।